গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণহত্যায় মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ গণহত্যার প্রমাণ মিলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। দুটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা, একটি মামলায় যাবজ্জীবন মুজিব কন্যার রায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। Justice must not fail. In view of all the facts and circumstances and findings, it is hereby ordered that accused Sheikh Hasina be found guilty on 3 counts under charge 1. Count number 1, incitement. Count number 2, order to kill. Count number 3, inaction to prevent the atrocities and failing to take punitive actions against the perpetrators. And thus we do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death for under charge 1. Under charge 2, accused Sheikh Hasina is liable for 1 count, that is passing the order for deploying drones, helicopters and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity, causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only 1 sentence, that is sentence of death. গণহত্যা মামলায় হাসিনার মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের নির্দেশ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলা, 1 মাসের সওয়াল জবাব শেষে সর্বোচ্চ সাজা ঘোষণা। হাসিনা জামানার স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের নির্দেশ। হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। তৎকালীন পুলিশের শীর্ষ কর্তার 5 বছরের কারাদণ্ড। আব্দুল্লাহ আল মামুন তার 5 বছরের কারাদণ্ডের নির্দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গেই তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যিনি এই মুহূর্তে দেশে নেই, তাকেও সর্বোচ্চ সাজা শোনানো হয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশের যিনি আইজি ছিলেন আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন, তাকে 5 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। 1 মাসের সওয়াল জবাব শেষে সর্বোচ্চ সাজা ঘোষণা। হাসিনা জামানার স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ডের নির্দেশ, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের নির্দেশ এবং হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। তৎকালীন পুলিশের শীর্ষ কর্তা তার 5 বছরের কারাদণ্ডের নির্দেশ। আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের একটা গণতান্ত্রিক সরকার বিনষ্ট করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা যে আমরা দেশ স্বাধীন করছি, একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটাকে কবর দেওয়ার জন্যই এই ঘটনাগুলি একের পর এক ঘটছে। আমরা এই কোর্টকে যেহেতু মানি না, এই রায়কেও মানি না, জনগণ এই রায় মেনে নেবে না। এই রায় বা এত বড় দুঃসাহস যারা দেখিয়েছেন, তারা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা টের পাবেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার যেমন হয়েছিল, ঠিক তেমনই এগুলি যারা করেছেন, যারা এই ঘটনা কনস্পিরেসি করেছে, তাদের বিচার বাংলাদেশের মানুষ করবে। চক্রান্তের অভিযোগ করছেন শেখ হাসিনা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই দোষী সাব্যস্ত। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের পর প্রতিহিংসার ছক। ইউনূসকে কট্টরপন্থী তোপ দেগে সরব মুজিব কন্যা। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। এই মামলার 2 জন আসামিকে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন। হামলা মামলায় কণ্ঠরোধ করা যাবে না, রায়দানের আগে একটা অডিও বার্তা সামনে এসেছে শেখ হাসিনার, সেখানে হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টের চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। অশান্ত পদ্মাপার গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনা। রায়ের আগের দিন থেকে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ, হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার। গতকাল থেকেই এই ছবি সামনে আসছিল। অশান্ত পদ্মাপার গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার। রায়ের আগের দিন থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার। অশান্ত বাংলাদেশ। ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে জমায়েত। মুজিবের বাড়ির সামনে জুলাই অভ্যুত্থানকারীরা। আর্ট মুভার নিয়ে জমায়েত আন্দোলনকারীদের। মুজিবের বাড়ি গুঁড়িয়ে খেলার মাঠ করার দাবি। আন্দোলনকারীদের হঠাতে লাঠি সেনা পুলিশের। পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট আন্দোলনকারীদের। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীকে ফের কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন ডেপুটি এনএসএ-কে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র, যা নিয়ে আগেও আপত্তি জানিয়েছিল রাজ্য। কিন্তু তা সত্ত্বেও কিভাবে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিং তিনি তার কাজ শুরু করলেন, তাই নিয়ে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এবার চিঠিতে ঠিক কি লেখা হয়েছে? দেখো, গত 18 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে কড়া চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি দেওয়ার পর
প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছিল গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিষয়টি বিবেচনা করছেন। যেখানে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের বিবেচনার কথা, সেখানে তার মধ্যেই কিভাবে 10ই নভেম্বর থেকে মধ্যস্থতাকারী হিসাবে প্রাক্তন এক আইপিএস অফিসার পাহাড়ে এই কাজ শুরু করে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কড়া চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং সেই চিঠিতে তিনি স্পষ্ট বলছেন যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন করার অর্থাৎ বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল, তার মধ্যেই তিনি কাজ শুরু করে দিলেন। এই কাজ কিভাবে শুরু হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখছেন যে কেন্দ্রের এই আচরণ অগণতান্ত্রিক, আইনের বাইরে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এই কাজ পরিচালনা করছে, যার কোনো উল্লেখই, যার কোনো আইনি বৈধতাই নেই। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আইন 2011 সালে, যেটা রাজ্য সরকার তৈরি করেছিল, 2012 সালে রাষ্ট্রপতির সম্মতির পর তার যে নির্দেশিকা জারি হয়, সেই নির্দেশিকার বিষয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তার চিঠিতে। এবং সেই আইনে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে, সেই বিষয়টিও বিস্তারিতভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে। এবং সেখানে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর মতো মহকুমা এলাকায় যাতে রাজ্যের ষষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা বজায় থাকে, সেই কারণে এই আইন আনা হয়েছিল। তারপরেও কেন্দ্র কিভাবে একতরফা ভাবে এই মধ্যস্থতাকারী নিয়োগ করে, যেখানে তিনি 10ই নভেম্বর থেকে কাজ শুরু করে দিলেন, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই কাজ শুরু করে দিলেন। আর তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ফের চিঠি লিখে আবেদন জানিয়েছেন যাতে এই নির্দেশিকা দ্রুত প্রত্যাহার করা হয়। তার কারণ কেন্দ্রীয় সরকার যে কাজ করছে সেটা অগণতান্ত্রিক, আইনে তার বৈধতা নেই, সংবিধান লঙ্ঘন করা হচ্ছে এবং রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে, রাজ্যের ওপর, রাজ্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তেমনটাই লিখলেন। ধন্যবাদ সোমরাজ। অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ মমতা বালা ঠাকুর। এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগরে অনশন। 13 দিন ধরে ঠাকুরবাড়িতে চলছিল অনশন। অনশন প্রত্যাহারের ঘোষণা সাংসদের। অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ সাংসদ অনিরুদ্ধ রোজের সঙ্গে আরো জানাবে অনিরুদ্ধ। দেখো, তোমাকে জানিয়ে রেখেছি গত 5ই নভেম্বর থেকে এসআইআর এর প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বিনাপানি ঠাকুরের ঘরের সামনে আমরণ অনশনের কর্মসূচি নিয়েছিল এবং সেই কর্মসূচি চলতে থাকে। পরবর্তীতে মমতা ঠাকুর সেই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আসার পরেই আজ সকালে রীতিমতন মমতা ঠাকুর ঘোষণা করেছিলেন যে গোসাই পাগলদের সঙ্গে আলোচনার পরেই আজ অনশন প্রত্যাহার করা হবে। কিন্তু অনশন প্রত্যাহারের কিছুক্ষণ আগেই অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর। সেখানে তাকে ডাক্তাররা চেক আপ করেন, তার প্রেশার, সুগার চেক করা হয় এবং তাকে সেখানে স্যালাইন দেওয়া হয়। পরবর্তীতে অনশন প্রত্যাহারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গোসাইদের হাত থেকে রীতিমতন ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন মমতা ঠাকুর। পরবর্তীতে তাকে সেখান থেকে গুরুতর অসুস্থতার কারণে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন মতুয়ারা এবং এই অনশন প্রত্যাহার করে কিন্তু মতুয়াদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের স্বার্থে আজ এখানে স্থগিত করা হলো। সমস্ত দলের প্রতিনিধিরা অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে অনশন প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয়েছিল, বৃহত্তর আন্দোলন করবার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছিল। ঠিক সেই মতোই তাদের ডাকে সাড়া দিয়ে আগামীতে যাতে সংসদ চালু হওয়ার আগেই তারা দিল্লিতে আরো আন্দোলন করতে পারে সেই বিষয়ে তারা আগামী দিনে যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মতুয়া মহাসংঘের তরফ থেকে। মিমি, ধন্যবাদ। গতকালকের থেকে পুরো শরীর আবার করছিল, পুরো হাত পা ঝিনঝিন করছিল, মাথা প্রচন্ড মাথা ধরেছে এবং মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দেখো, আমি এখানে বসেছি, আমার অনশনে বসেছি আমি, যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় আমি করবো। গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে, সিদ্ধান্ত ওরা নিচ্ছে। কালকের থেকেই করছিলাম আমি, তাও চেষ্টা করছিলাম দেখি কতটা করা যায়। ধীরে ধীরে আরো বেশি মানে আস্তে আস্তে দেখলাম এখন বেশি হচ্ছে। ভালো আছে, মোটামুটি অসুবিধে নেই। স্টারভেশনে আছেন, একটুখানি সমস্যা, একটু প্রেশারটা কম, মাথাটা একটু ঝিমঝিম করছে। হাসপাতালে পাঠানোর মতো কিছু না, হাসপাতালে পাঠানোর মতো এখনো কিছু হয়নি, আমরা দেখছি স্যালাইন দিয়ে। যারা অনশন করছে তাদের সুস্থতা কামনা করি। তারা সবই তো আমাদের নিজেদের লোক,
আমি একটা জিনিসের বিরোধিতা করি, সেটা হচ্ছে উদ্দেশ্যটা কি। বলছে এসআইআর হলে পরে এই মানুষগুলোর ভোট বাতিল হবে এবং মানুষগুলোকে নাকি ডিপোর্ট করা হবে। একটা হিন্দু, একটা নমশূদ্র, একটা মতুয়া, একটা উদ্বাস্তু মানুষ যারা এসছে ওপার বাংলা থেকে নিপীড়িত হয়, এবং হিন্দু শুধু না, আরও 5 ধর্মের মানুষ, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না, তাদের সবার নাম এসআইআরে থাকবে, হয় আগে একটু পরে। এই যে উদ্দেশ্য নিয়ে এই অনশনটা ছিল, সেই উদ্দেশ্যটা ঠিক ছিল। ভুল বোঝানো হয়েছে।